প্রফেসর সমাজকর্ম বিভাগ এবং সদ্য যোগদান করছে আপনার না তাফহিমুল ইসলাম। না, অসুবিধা নাই। তো এই তাফহিমুল এবং আব্দুল ওয়াহাব দুজনেই আমার ছোটো ভাই এবং তোমরাও আমার ছোটো ভাই বোনের মতো, তাই না? তো এটা ঠিকই আছে, যখন এটা আমার জন্য ভালো লাগে, খুব আমার আনন্দ লাগে যখন এই সোশ্যাল ওয়ার্কের ছাত্রছাত্রী আমি পাই, তখন এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি যে সোশ্যাল ওয়ার্কের ছেলে মেয়ে যখনই আমি পাই তখন কিন্তু তাদেরকে একটা অন্যভাবে দেখি আর কি। আমার আছে, আমি রাজশাহী কলেজেরও সোশ্যাল ওয়ার্কের ছেলে মেয়েরা আসে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আসে তখন তাদের প্রতি একটা ভালোবাসা আমার একটু অন্যরকমই থাকে। রাজশাহী কলেজের চাইতে তাদের প্রতিও ভালোবাসা থাকে ডিপার্টমেন্টে, কিন্তু একটু যেন বেশি মনে হয় আর কি। এটা হওয়াটাই স্বাভাবিক নাকি? নিজের ভাই তো নাকি, নিজের ভাই আর প্রতিবেশী ভাইয়ের মধ্যে একটু পার্থক্য আছে ভাই, কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু, তো সেই কারণেই আমি তোমাদেরকে খুব ভালো লাগে আর কি। আমার হিস্ট্রি তোমরা দেখেছো এখানে। হ্যাঁ, টিচার হিসেবে থাকলে তো আমি সিনিয়র টিচার হয়ে যেতাম আজকে ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো হয়তো এটা সৃষ্টিকর্তা না চাইলে তো সম্ভব না। একটা জিনিস মনে রাখতে হবে যে সব কিছু আমি চাইলেও তো হবে না। সৃষ্টিকর্তা কী চাচ্ছে, আল্লাহ কী চাচ্ছে, বিকজ আমরা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না, আমরা কারো না কারো মাধ্যমে নিয়ন্ত্রিত নাকি? তুমি জীবনে অনেক কিছুই চাইছো, কিন্তু সব কিছু কি জীবনে পেয়েছো? কবি কি বলেছে যে আমরা যা পাই তা ভুল, মানে আমরা যা চাই তা ভুল করে চাই, কিন্তু যা পাই তা চাই না। এটা কি একজন কবির কথা নাকি? তো সুতরাং তোমরা যা কিছু পেয়েছো হয়তো অনেক কিছু চাওনি, আবার যা কিছু চাচ্ছ সেটাও কিন্তু পাচ্ছ না। এর অর্থ হচ্ছে তোমার জীবন নষ্ট হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু এটাও না নাকি? তোমাদের এখন আবেগের বয়স, মাস্টার্সে পড়ছো তো, তোমাদের যেদিকে দেখবে সেদিক তাকাবে, সেটাই ভালো লাগবে অনেক। মনে হয় যে এটা ছাড়া আমার চলবে না, এটা ছাড়া আমার হবেই না, এটা আমাকে পেতেই হবে যে কোনো মূল্যে। হ্যাঁ, তাহলে এটা ছাড়া আমার জীবন বৃথা। ব্যাপারটা আসলে ঠিক না, কোনো ছাড়াই কোনো কিছু বৃথা না। আজকে তোমার কাছে যে জিনিসটা ভালো লাগবে, আগামীকাল সেই জিনিসটা তোমার কাছে মনে হবে যে না, এটা দরকার ছিল না, আমার এটাই ভালো নাকি? এই জন্য জীবনকে ওইভাবেই সাজাতে হবে যে যখন যেটা আমার জীবনের জন্য থাকবে সেটা আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কোনো কিছু পাইলেও শুক্রিয়া, আমি কিছু যদি না পাই সেটাতেও শুক্রিয়া, বিকজ কোনো কিছু না পাওয়ার অর্থই হচ্ছে সামনে কিছু ভালো পাওয়া নাকি? এটা তো তোমরা বিশ্বাস করো তো নাকি? বিশ্বাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে বিশ্বাস, আমাদের দেশে একটা কথা আছে যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, নাকি আছে নাকি? তোমার যদি কোনো ট্রাস্ট না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে তুমি পৃথিবীতে কিছু করতে পারবে না। আমাদের অনেক বন্ধু আছে, বান্ধবী আছে, বাপ আছে, মা আছে, টিচার আছে, অনেক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই বিশ্বাস করে তো ঠকেছি জীবনে অনেক কিছু, ভাই জীবনে যারা বিশ্বাস করছি তাই ঠকেছি বেশি। এটাও ঠিক যে বিশ্বাস যাকে আমরা বেশি করি তার দ্বারা বেশি ঠকি, এটাও ঠিক। কিন্তু এটাও ঠিক যে বিশ্বাস না করার চাইতে বিশ্বাস করা ভালো নাকি? বিশ্বাস না করার চাইতে বিশ্বাস করে ঠকাই ভালো, কারণ বিশ্বাস করলেই বস্তু মিলবে, না হলে তর্ক করলে এটার কোনো ইয়ে নাই আর কি। তো সেই কারণেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং বিশ্বাস নিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে নিশ্চয়ই এটা আমাদের জন্য ভালো হবে আর কি না। এটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস আমরা পড়েছিলাম ইয়াতে। তো এখানে হাদিসের মধ্যে একটা হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস তার নিয়তের উপর নির্ভর করে, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে নাকি? তা আমাদের কাজ যদি সুন্দর হয়, নিয়ত যদি পরিচ্ছন্ন হয়, তাহলে কিন্তু আমাদের আগামী জীবনটাও সুন্দর হবে নাকি? তোমরা তো জীবন সুন্দর করতে চাও না? তাহলে আমার প্রতিষ্ঠানে তোমরা দেখলে তো ডকুমেন্টারি, আমি সাইকেল নিয়ে কিন্তু 0 হাতে শুরু করছি প্রতিষ্ঠান, তোমাদের 2 স্যার কিন্তু বলে গেছে। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ে আমাকে চাকরি দেয়নি, হ্যাঁ আমিও তোমাদের মতো নিরাশ হয়েছিলাম, একসময় কষ্ট পেয়েছি,
কিন্তু এখন আমি বিশ্বাস করি যে না, এটা বিষয়, কোনো কিছু না পাওয়া মানেই ক্ষতি না, কোনো কিছু না পাওয়া মানেই হয়তো সেখানের মধ্যে মঙ্গল থাকতে পারে, এবং সেটা আছে। এবং সৃষ্টিকর্তা কি বলেছে একটা জায়গাতে, একটা কোরআনে কিন্তু সূরা বাকারার মধ্যে বলা আছে যে আমি যা জানি তোমরা তা জানো না। আছে না, তোমরা জানো না, এটা কোরআনের কথা। তাহলে এটা একটা উদ্ধৃতি দিলাম আমি, তার মানে আল্লাহ পাক যা জানে, মানে তোমার জীবন সম্পর্কে আমার জীবন সম্পর্কে তো আমরা অত বেশি জানি না, নাকি? তাহলে আমি যদি চাকরি না পেয়ে আজকে সাইকেল নেওয়া শুরু করে জিরো হাত থেকে এক দুবার শূন্য, আমাদের তো মনে করো যে সেই সময় বিকালে চা খাওয়ারই পয়সা হতো না। আমি শেরে বাংলা হলে থাকতাম, তাহলে শেরে বাংলা হলে আমি প্রথম যখন ঢুকেছিলাম তখন পশ্চিম 40-এ ছিলাম, এবং সেখান থেকে আমি মাস্টার্সে যখন আসলাম তো আমি একটা সিঙ্গেল রুম পেলাম পশ্চিম 34, সিঙ্গেল রুম। কেউ আসো কি শেরে বাংলা হলের? গুড গুড, তাহলে তুমি মেধাবী ছাত্র নাকি? সিঙ্গেল 34 আমি ছিলাম। ইউনিভার্সিটির জীবন ভালোই ছিল, মানে হলের জীবন অনেক সুন্দর ছিল। হ্যাঁ, কারণ ওখানে সিঙ্গেলে থাকতাম, ওখানে পাশেই শহীদ মিনার, ওখানে পাশেই মসজিদ, ওখানে পাশেই স্মৃতি সংগ্রহশালা, মানে ওটা তো 1 নম্বর হল। ওখান থেকে বের হলেই সকল ফ্যাসিলিটিস পাওয়া যায়, ঠিক না? তো সেইখান থেকে কিন্তু আমি যখন আমরা সিলসিলাতে যেতাম চা খেতে, তখন কিন্তু আমাদের ধরো যে 5 টাকা করে বরাদ্দ প্রতিদিন, টাকা তো নাই, মাসে মনে করো বাড়ি থেকে 200, 250, 300 টাকা দেয়। এই টাকা দিয়ে চলে। তখন অবশ্য রেট কম ছিল, মনে করো যে আমাদের মিল ছিল 9 টাকা, তাহলে 9 টাকা সকালে, সন্ধ্যার সময় 9 টাকা, আর এই মনে করো দুপুরে 9 টাকা, তাহলে 9 9 18 টাকা, আর 5 টাকা হচ্ছে নাস্তা সকালের। আমাদের শেরে বাংলা হলের নিচে একটা ক্যান্টিন ছিল, ওই নিচের দিকে, ওই পূর্ব দিকে যাইতে তার পাশে। এখন ওটা সেটা নাই, মানে আনোয়ার ভাই এখন মারা গেছে। আনোয়ার ভাইয়ের ছোটো ভাই এখন সিলসিলাতে ব্যবসা করে, ঠিক আছে? তা আমার এক ফ্রেন্ড থাকতো মতিহার হলে, ওভাবে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ, এইগুলান গল্প আসলে তো অনেক গল্প। তো যাই হোক, আমার এক ফ্রেন্ড থাকতো মতিহার হলে, তেন আমরা দুজনে চুক্তি করতাম যে তুমি আজকে চা খাওয়াবে আর আমি আজকে চা খাওয়াবো। ভাই এ কত? 5 টাকা। তাহলে কীভাবে 5 টাকা দিয়ে চা খাওয়ানো হয়? তো ধরো যে 2টা সিঙ্গাড়া মনে করো 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা, আর চা মনে করো 2টা চা 2 টাকা, 5 টাকা হয়ে গেল। তাহলে ওই একটা সিঙ্গাড়া খেলাম, একটা সিঙ্গাড়া খেলাম, তাহলে 3 টাকা, আর 2টা চা 2 টাকা, এই 5 টাকার বিল। তাহলে আজকে আমি খাওয়ালে কালকে ওই খাওয়াই। আর বেশি খরচ করার ক্যাপাসিটি নাই আমাদের, বিকজ আমি তো মাত্র 200-250 টাকা পাই। আর বেশি খরচ করলে তো 10-12 দিন থাকার পরে টাকা শেষ, তখন কিন্তু আমার 15 দিন নোট টোট বেঁধে দিলে বাড়ি চলে যেতে হয়। আমার বাসা কোথায় দেখলে তো এই পাশে মোহনপুরে, এখান থেকে আমার বাসায় যেতে এই 35 মিনিট লাগবে গ্রামের বাড়িতে, এখানে এই বিমানবন্দর ওই পারে মোহনপুর। তাহলে এই যে স্ট্রাগল, তো লাস্টে কী হলো যে ইউনিভার্সিটি শেষ করে এসে তো তোমার তখন মাঝে মাঝে একটু প্রাইভেট টাইভেট পড়াতাম, ছাত্রছাত্রীদের নিয়ে এলাকাতে কোচিং শুরু করেছিলাম, কোচিং পড়িয়েছি। তারপরে বিশ্ববিদ্যালয়ে মোহনপুর থানা সমিতির সেক্রেটারি ছিলাম, ওখানে বিভিন্ন সময় প্রোগ্রাম করেছি। মানে কিছু কিছু সাংগঠনিক কাজ স্টুডেন্ট লাইফেই মানুষের করা দরকার। যদি স্টুডেন্ট লাইফেই কিছু কিছু মানুষ সাংগঠনিক কাজ করে, আচ্ছা যাই হোক, তোমাদের কি বোরিং ফিল হচ্ছে? বোরিং ফিল হলে কিন্তু শেষ। এটা একটা গল্প, এটা ক্লাস কিন্তু না, নাকি? এটা তোমাদের কিন্তু আমি বলেছি, আমি যে তোমাদের টিচার না, আমি সোশ্যাল ওয়ার্কের ছাত্রছাত্রীরা আমার কাছে আসলে কিন্তু আমি স্যার বললে আমি খুব নাখুশ হই, কষ্ট পাই। আমাকে কেউ অনেকে স্যার বলে, তো আমি প্রথম শর্ত দিই যে এই স্যার শব্দটা বন্ধ করতে হবে, বিকজ আমি তোমাদের টিচার না, আমি তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। আমাদের এখানে আসছো, আমার এখানে আসবে, চা খাবে, বসবে, গল্প করবে, নিজের মতো করে খাবে, কিন্তু বড় ভাইয়ের কাছে ছোটো ভাই বোনরা গেলে যেটা দাবি দেওয়া থাকে সেটা। আর বাইরে কিছু স্যার বললে কিন্তু আমি, স্যার বলবে আমার যারা কর্মচারী কর্মকর্তা তারা আমাকে স্যার বলবে, বাট তুমি আমার কর্মচারী কর্মকর্তা না, তোমার স্যার বলার দরকার নেই আমাকে। অল টাইম তুমি আমাকে ভালোবে, যাই তোমার একটা অধিকার এটার মধ্যে থাকবে। স্যার বললে অত বেশি অধিকার থাকে না ওখানে, আর ভাই বললে একটা অধিকার থাকে, নাকি? ঠিক আছে।
তো এই যে এটা অধিকারটা কি, ওই কারণে অধিকার, নিজের অধিকারটা নিজে করে নিতে হবে, ঠিক আছে? আর আমরা ডেভেলপমেন্টের সেক্টরের মানুষরা অত আমরা স্যার পছন্দ করি না। আমরা এইটা ভাই বোনই পছন্দ করি, মানুষকে যে আমরা আপা বলতে ভালোবাসি, আমরা আমরা মানুষকে যে ওই ভাই বলতে, ভাবি বলতে পছন্দ করি, চাচা বলতে পছন্দ করি, এগুলোই ভালো লাগে আমাদের, ঠিক আছে? এখন কেউ এসে ধরুন, আমার শুরু করেছিলাম আমি মোহনপুরে, আর মোহনপুরের লোকজন এসে আমাকে কেউ স্যার বললে কিন্তু হবে না তো। আর আমার কর্মকর্তারা এসে স্যার আপনাকে ভাই বলে ডাকতেছে, এই সেই, তা আপনি ডাকবে, ওটা ওদের অধিকার, কারণ এটা ওদের অধিকার। কারণ ওই জন্য খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, চা বিক্রেতা, সবাই আমাকে, আমি যত বড়ই অফিসার নেই, আমাকে ভাই বলে ডাকবে, এটার অধিকার আছে, ঠিক আছে? তো এটা ওদের ভাই বলতে হবে, বিকজ ওরা ওখান থেকে তো আমি জন্ম নিচ্ছি, উঠছি আমরা, ওদের সহযোগিতায় আমি উঠছি, তাই না? তো এই কারণেই তোমাদের যেহেতু ডিপার্টমেন্টের বড় ভাই, পিছনে যারা আসছো তোমরা কি একটু দেরি হয়ে গেছে না? তোমাদের একটু মিসই হলো, মানে তোমাদের স্যাররা অনেক গল্প করেছে, আমরা অনেক ডকুমেন্টারি দেখছি, একটু মিস হয়েছে। যাই হোক, অসুবিধা নাই, তারপরে যতটুকু সময় আছে ইনশাল্লাহ আমার মনে হয় যে অনেক ভালো লাগবে আর কি, ঠিক আছে? তোমরা কি সবাই এখানে চাকরি করতে চাও নাকি? তোমার তো মাস্টার ডিগ্রি শেষ তো এখন, নাকি? সবাই চাকরি করে যাও? চাকরির বাইরে কেউ চাও না? ব্যবসা বাণিজ্য করতে চাও না কেউ? চাকরির পাশাপাশি একসাথে কিন্তু অত কাজ হবে? হবে? তাহলে চাকরিও করতে চাচ্ছ, আবার চাকরি করে ব্যবসাও করবে, চাকরিও করবে, তো একসাথে তো অত কাজ হবে না, তাই না? একটা তো লক্ষ্য স্থির করতে হবে, তো একটা নাকি? তো তোমার লক্ষ্য যদি বেশি হয় তাহলে তো কোথাও যায় তোমার ইয়ে হবে না, তাই না? যে মানুষ হচ্ছে যে একটা, যার লক্ষ্য নাই, সেটা হচ্ছে যে একটা হালবিহীন নৌকার মতো, নাকি? তো যে একটা নৌকাতে যদি মাঝি না থাকে, তাহলে ওই নৌকা কোথায় কিভাবে যাবে না যাবে তার ঠিক ঠিকানা নাই। তো তোমার যদি লক্ষ্য না থাকে লাইফে, তাহলে তুমি কোথায় যায় পড়বে, একটা লাস্ট ডেস্টিনেশন কী হবে তোমার কোন জায়গাতে গিয়ে তুমি শেষ হয়ে যাবে, লাইফ তোমার ধ্বংস হবে, সে বুঝতে পারবে না। তাহলে তোমার তো একটা লক্ষ্য থাকতে হবে, নাকি? তো সুতরাং লক্ষ্য এমন একটা জিনিস যে এটার প্রতি খুব লেগে থাকতে হবে, যে আমি এই জিনিসটাই করব। হতে পারে তুমি, ঠিক আছে, তুমি তোমার স্বপ্ন দেখছো তুমি একটা ইউনিভার্সিটির টিচার হবে, কিংবা তুমি সরকারি কলেজের টিচার হবে, কিংবা তুমি সিভিল সার্ভিস দিয়ে একজন গভর্নমেন্ট অফিসার হবে, কিংবা সরকারি কর্মকর্তা হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ অনেক কিছু হবে, অনেক কিছুই হবে। কিন্তু একটা তো লক্ষ্য থাকতে হবে। যদি আমি মানে বহু নৌকায় পা দিলে কিন্তু সমস্যা আছে না? মানুষ বলে না, এক নৌকায় পা দিয়ে তুমি বহু নৌকায় পা দিচ্ছে ছেলেটা। ধ্বংসের প্রধান কারণ হচ্ছে কি, আমরা অনেকে আলোচনা করি, ওই ছেলেটা নষ্ট হয়ে গেল, তো হ্যাঁ, নষ্ট তো হবেই, ওই তো বহু নৌকায় পা দিছে। মানুষের জীবনও তাই। যদি মানুষের জন্য ভালো বন্ধু একটা থাকলে হয়, কিন্তু খারাপ বন্ধু যদি বেশি থাকে তাহলে সমস্যা আছে। এত বন্ধুর দরকার নাই। আমার বন্ধু অন্ততপক্ষে যদি ভালো বন্ধু থাকে, একজন বা দুজন, তাহলে সেটা ভালো হতে হবে। আর যদি আমার প্রচুর বন্ধু বান্ধব, আমার বিশাল নেটওয়ার্ক, ভাই আমি যেখানে যাই আমার লোকের অভাব নাই ভাই, খুব বিশাল ব্যাপার আমার, আমি খুব গপ্প দিই ভাই, আমার বাংলাদেশের এই প্রান্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার বিশাল নেটওয়ার্ক, কিন্তু একটাও কিন্তু কাজের না। তো ওই নেটওয়ার্কটা লাভ কি, নাকি? কোনো লাভ নাই। নেটওয়ার্ক আমার অত দরকার নাই। আমার পাশে দুজন ভালো বন্ধু থাকলে হবে। আমার নেটওয়ার্ক হচ্ছে আমার সততা, আমার নেটওয়ার্ক হচ্ছে আমার মানসিক শক্তি, আমার নেটওয়ার্ক হচ্ছে আমার পরিশ্রম, আমার নেটওয়ার্ক হচ্ছে আমার মহৎ চিন্তা। এগুলো যদি থাকে তো এই চিন্তায় আমাকে অনেক দূর নিয়ে চলে যাবে, নাকি? আমি সারাদিন বয়ে থেকে খারাপ চিন্তা করব আর মনে করব যে কীভাবে তাড়াতাড়ি আমি অল্প বয়সে কোটিপতি হব, তাহলে হবে নাকি? তো তুমি যদি এখনই বসে থেকে চিন্তা করো যে আমি এই বয়সে বসে থেকে শালা মহসিন ভাইয়ের মতন কোটিপতি হব, তাহলে তো আমার 25 বছর বৃথা, নাকি? তাহলে তুমিও একটু ধীরে ধীরে শ্রম দাও। যে গাছ ধীরে ধীরে বাড়ে সেই গাছ তাড়াতাড়ি পড়ে না, আর যে গাছ জোরে জোরে ওঠে সেই গাছ তাড়াতাড়ি পড়ে যায়, নাকি? তাহলে তুমি ধীরে 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 তৈরি হও, আস্তে 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 আস্তে। একদিনে তো হবে না, ধীরে ধীরে লক্ষ্য স্থির করো, ওটার জন্য আস্তে আস্তে শ্রম দাও। যেমন আমি লক্ষ্য স্থির করছি, বিশ্ববিদ্যালয় হয়নি, আমি কোথাও আর জব করিনি, সরকারি কোনো চাকরিতে আবেদন করিনি, কিচ্ছুই করিনি, কোনো দিন কোথাও চাকরিতে আবেদন করিনি। আমি চিন্তা করছি আমি নিজেই কিছু একটা করবো, সমাজকর্ম পড়েছি, দেখি সমাজের মানুষের জন্য কিছু করা যায় কিনা।
তার জন্য কিন্তু এই প্রতিষ্ঠান এসে আমি শুরু করলাম একটা রুম নিয়ে, মাত্র 200 টাকা ভাড়া, মাটির একটা রুম। 3-4 জন ছেলে মেয়েকে সাথে নিলাম এলাকার, আন্ডার ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট পাস। তো তাদেরকে বললাম তাহলে টাকা এ করো, কেউ 2000 দিল, কেউ 2500 দিল, দিয়ে আমার ক্যাশ হলো মাত্র 8500 টাকা। এবার গল্পটা আমি শুরু করলাম। তো ক্যাশ হলো 8500 টাকা। তো 8500 টাকা দেখ কী হবে, এরকম একটা লম্বা টেবিল বানালাম কাঠের, আর 4-5টা চেয়ার বানালাম। একটা রুম 200 টাকা ভাড়া, তাও মালিক কিন্তু দিবে না, যে এটা থাকবে কি থাকবে না, দুদিন পরে কি হবে না হবে এই সেই। তো যাই হোক অনুরোধ সুন্দরকে বললাম যে আমি লোকাল মানুষ, অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো 200 টাকা ভাড়া নিয়ে একটা রুম নিয়ে মাত্র 8500 টাকা পুঁজি নিয়ে আমি এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেছিলাম। তো তখন এই প্রতিষ্ঠানে ধরো যে যাত্রা শুরু করলে তো একটি প্রতিষ্ঠান তৈরি হয় না, সঙ্গে সঙ্গে গাছ লাগালে তো তার ফল দেয় না। আমি 4-5 বছর মনে করো 99 সাল থেকে 2004 সাল পর্যন্ত বেগার দিছি। বেগার মানে বুঝো তো, যে কাজ করে টাকা পাওয়া যায় না তাকে বেগার বলা হয়। এটা আমাদের রাজশাহীর ভাষা, বুঝতে পারছো তো? এটা কেলে বয়কার গয়াকার বেগার। হ্যাঁ, মানে যার কোনো যে শ্রমের কোনো মূল্য নাই, এমনি এমনি, বুঝতে পারছো? তাহলে এই যে 5 বছর আমি এমনি এমনি শ্রম দিলাম, কোনো টাকা নাই পয়সা নাই, ও লক্ষ্য কি যে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। কিন্তু এই 2-3 বছরে আমার সাথে যারা শুরু করছিল যে 4-5 জন, এরা 1 বছর 2 বছর ধরে থেকে স্যার 400-500 টাকা করে বেতন পায়, এ দেওয়া স্যার সংসার চলবে না, আমি তো থাকতে পারবো না, ছেড়ে দেন। তো ঠিক আছে, তুমি 1500 টাকা দিছিলে, চলে যাও। এই করতে করতে আমারও কিছু লোকের কাছে গেলাম, ওই যে সাইকেল নিয়ে যাচ্ছিলাম, মানুষের কাছে যাচ্ছি, সদস্য হচ্ছে, কেউ 200 টাকা দিয়ে সদস্য হচ্ছে, কেউ 300, কেউ 500। এই করতে করতে আমারও প্রতি মাসে কিছু টাকা আসা শুরু হলো, আর ওদেরকে ওইভাবে দিলাম, দিতে ওরাও আস্তে আস্তে চলে গেল, কেউ আর থাকলো না আমার সাথে, বিকজ আমি তো তাদের বেতন দিতে পারি না। বাট আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি প্রতিষ্ঠান তৈরি করছি, তোমাকে তো থাকতেই হবে। তো আমি থাকলাম, এবং আমার কিন্তু জানি আমার একটা ছিল যে আমি পারবো ইনশাল্লাহ। যদি গ্রামীণ ব্যাংক পারে, যদি ব্র্যাক পারে, যদি আশা পারে, বা বাংলাদেশে আরও বড় বড় প্রতিষ্ঠান পারে, আমি পারবো না কেন? তো আমি রয়ে গেলাম, রয়ে গিয়ে ধীরে ধীরে বিভিন্ন ধরনের মেকানিজম করলাম, বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করলাম। মানুষের স্যালাইন বাড়ি স্যালাইন দিতাম, মানুষের শীতের সময় আমরা বিভিন্নভাবে পোশাক মানুষের কাছে গিয়ে করে মানুষের কাছে পোশাক দিতাম, স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করে দিতাম, নিজে রিংস ক্লাব বানাতাম। তখন তো এত ব্যবস্থা ছিল না, তাই না? এই করতে একটা সময় 2004 সালে পর্যন্ত আমার ক্যাশ দাঁড়ালো 7 লাখ টাকা। মানে 5 ইয়ার্স পরে আমার প্রতিষ্ঠানের টাকা হলো মাত্র 7 লাখ টাকা হলো। ঠিক আছে, আমি 7,500 টাকা দিয়ে 8,000 টাকা শুরু করেছিলাম, 7 লাখ টাকা হলো। তো এরপর আমরা করলাম কি যে প্রতিষ্ঠান একটু তখন 5 বছরে কিছুটা হলেও লোকালভাবে একটু পরিচিতি লাভ করলো মানুষজনের কাছে। তখন আমরা একটা রুম থেকে আরেকটা রুম বাড়ায় 2টা রুম নিলাম, দিয়ে একটা রুমে আমি বসি, আর ওই আরেকটা রুমে আমার ওই 4-5টা আবার নতুন ছেলেপেলে এরা বসে। এরপরে আমরা তখন তোমার ব্র্যাকে আবেদন করলাম। ব্র্যাক তখন বাংলাদেশের ছোটো ছোটো এনজিওদেরকে ফান্ড দিত। ব্র্যাকে আবেদন করার পরে প্রাকে তারা আসলো, সব কিছু দেখলো, আমার ব্যাকগ্রাউন্ড দেখলো, আমাকে স্যার ফজলে হোসেন আবেদ ঢাকায় ডাকলেন। আমি গেলাম, আমাকে শুধু প্রশ্ন করেছে যে তুমি এত ভালো রেজাল্ট, তুমি এখানে থাকবে তো? তাই বললাম যে ভাই থাকবো। ব্র্যাকেও কিন্তু ভাই সিস্টেম, ফজলে হোসেন আবেদকে সবাই ভাই বলতো। এখানে সিলেটের কেউ আসো নাকি? নাই। তো তারা আসলো, তাদের লোকজন আসলো, প্রতিষ্ঠানকে দেখলো, আমাকে দেখলো। একাধিকবার এসে দেখার পরে তারা 6 মাস পরে গিয়ে ঢাকায় গিয়ে ফেরত গিয়ে তারা আমাকে একটা চিঠি দিলেন। তারপরে চিঠিটা আমি পড়ে দেখি, লেখা আছে যে হ্যাঁ আপনার প্রতিষ্ঠান আমরা ভিজিট করলাম, ভিজিট করে আপনার সমস্ত কিছু দেখে আমরা খুবই ভালো লাগছে, এবং খুবই পরিচ্ছন্ন সুন্দর ঝকঝকে প্রতিষ্ঠান, ছোটো হলেও অনেক ভালো, সুতরাং আপনাকে আমরা 14 লক্ষ টাকা দিলাম। আমাকে তখন সেই সময় তারা 14 লক্ষ টাকা এমনি দেয়নি, ঋণ হিসাবেই দিচ্ছে, মাত্র 5% ইন্টারেস্টে। তখন আমার একটু শক্তিটা বাড়লো। তখন 5 বছর সংগ্রাম করার পরে একটি প্রতিষ্ঠান আমার পাশে এসে দাঁড়ালো, তাহলে আমার শক্তিটা বাড়লো। এবং ওরা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, তাদের ঢাকায়, তাদের যশোর ট্রেনিং সেন্টারে,
তাদের রংপুর ট্রেনিং সেন্টার, বগুড়া ট্রেনিং সেন্টারে গিয়ে তখন আমাকে বিভিন্ন বিষয়ের উপর তারা ট্রেনিং করালেন। ম্যানেজমেন্টের উপর ট্রেনিং দিলেন, লিডারশিপের উপর ট্রেনিং দিলেন, অ্যাকাউন্টসের উপর ট্রেনিং দিলেন, মাইক্রো ফাইন্যান্সের উপর ট্রেনিং দিলেন, বিভিন্ন বিষয়ের উপর আমি ট্রেনিং পেলাম। এরপরে 2006 সাল, তখন ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিল ফখরুদ্দিন। তোমরা নাম শুনেছ? ফখরুদ্দিন স্যারের নাম শুনেছ? তখন তোমরা ছোটো, হয়তো অনেকেই ছোটোই হবে সেই সময়, বা তখন ফখরুদ্দিন স্যার, তখন পিকেএসএফ নামে একটা প্রতিষ্ঠান আছে, পিকেএসএফ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। এটা বাংলাদেশের বিভিন্ন এনজিওদেরকে তারা ফান্ডিং করে আর কি, সরকারি প্রতিষ্ঠান। তাহলে এই পিকেএসএফের এমডি ছিল তখন ফখরুদ্দিন স্যার। ফখরুদ্দিন স্যারের বরাবরে তখন আমরা আবেদন করলাম 6 সালে। আবেদন করার পরে তার প্রতিনিধি আসলো, আমার মনে আছে জানুয়ারির 6 তারিখে ঢাকা থেকে আমার ডাক পড়লো যে ফখরুদ্দিন স্যার আপনাকে ডেকেছে। 9 তারিখে আমার বিয়ে, হ্যাঁ 6 সালের 9 তারিখে আমার বিয়ে শাদী। মানে আমি তো এই প্রতিষ্ঠান করতে যাই বিয়ে শাদী করতে পারিনি, মানে আমার 6 বছর পিছিয়ে গেছে। এখন তো একটু প্রতিষ্ঠিত হয়ে বিয়ে শাদী করবো, সব ছেলে মেয়েরই তো চিন্তা থাকে, আমারও চিন্তা থাকে, আমার চাল নাই চুলো নাই, আমার বাড়ি নাই ঘর নাই, তাহলে আমি সাইকেল চালায় খাই, বেশি তো ইনকাম করতে পারি না। এখন বিয়ে শাদী তো, তারপরে 6 সালে ডিসিশন নিলাম। যখন 6 সালে ডিসিশন নিলাম তখন আমার ইনকাম মোটামুটি 18-20 হাজার টাকা এরকম হয় প্রতি মাসে মাসে। তখন আমি একটা ওখানে লোকাল একটা কলেজে আবার টিচার হিসেবে ঢুকেছি। যে ওখানে প্রিন্সিপাল সাহেব আমাকে বললো যে আপনার তো এখানে বেশি কাজ কাম নাই, তা আপনার টাকা পয়সা নিব না, আপনি টিচার হিসেবে এখানে ইয়ে করেন, আমরা ডিগ্রি ওপেন করব। তো আমি বললাম যে না, এটা কেমন হয়, তারপরে কিচ্ছু হবে না, শুধু আপনি সার্টিফিকেটগুলো দেন, আপনার সার্টিফিকেটটা দরকার খুব, আমার ডিগ্রি খুলতে হবে। সার্টিফিকেট দিলাম। তখন একটা ভাইবা হলো, তখন এমপি ছিল আবু হেনা, আমাদের আবু হেনা বিএনপির এমপি ছিল সেই সময়, 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত। তো আমি তখন গেলাম, আবু হেনা স্যারও খুব, তোমার মতো ছেলে এখানে ঢুকবে? তখন স্যার আমি এখানেই থাকি, এখানেই কাজ করি, একটু সময় কাটানো যাবে আর কি। তখন তোমার মতন ছাত্র যেখানে কলেজে আসে তাহলে তো কলেজ অনেক উপকৃত হবে, তো যদি হয় তাহলে স্যার থাকবো, অসুবিধা নেই। তো কলেজের টিচার হলো, আমি হয়ে গেলাম। 6 মাস পরে কলেজের বেতন হলো 4,000 টাকা বেতন ধরো। এই 4,000 টাকার প্রতিষ্ঠান থেকে কিছু নিয়ে এই দিয়ে মনে করো 18,000 টাকা দিয়ে, তখন মনে করো যে এই বিয়ে শাদীর একটা চিন্তা ভাবনা হলো। 9 তারিখে বিয়ের ডেট পড়ে, 6 তারিখে ফখরুদ্দিন স্যার ডাকছে। তো শীতের সময় ব্যাপক ঠান্ডা, মানে জানুয়ারি। তা আমি গেলাম, গিয়ে তখন আগারগাঁয়ে তোমার পিকেএসএফের অফিস ইসলামী ফাউন্ডেশনের পাশে লাগায়। তো এখন ফখরুদ্দিন স্যারের কাছে ওইরকম একটা দুর্দান্ত একটা মানুষের সাথে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল কিছুদিন আগে, তারপরে পিকেএসএফের এমডি হয়েছে, এরকম লোকের সাথে দেখা করা তো মনে করো যে সাহসে কুলায় না। আর তোমার মতো তো অত সাহস আমার তখন ছিল না। এখন তোমার এই সাহস একটু বেশি, এখন তোমরা অনেক ফ্রি, তোমরা সবার সাথে, টিচারদের সাথে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, একটা অ্যাটমসফিয়ার সুন্দর এখন। আর তখন তো আমরা প্রফেসর আশরাফুজ্জামানের সাথে কথাবার্তা বলতেও 14 বার ভেবে চেম্বারে যেতাম ধরো আর কি। আর প্রফেসর আলী আকবর, নুরুল ইসলাম এগুলো চিন্তারই বাইরে। একমাত্র আশরাফুজ্জামানের কাছে যাওয়াই আমাদের জন্য বাঘের মতো ছিল, ভয়ের কোনো অবস্থা। এখনো হ্যাঁ, না স্যার তো এখনও, কিন্তু লোক হিসেবে সে অনেক ভালো মানুষ। আশরাফ স্যারের মতো স্যার আসলে আর কি বলবো, এটা পাওয়া খুব কঠিন। তার প্রত্যেকটা জায়গাতে যে জানাশোনা, কি বাংলা, কি ইংরেজি, কি হিন্দি, কি উর্দু, ওনাকে যে অ্যাঙ্গেলে প্রশ্ন করবে সেটার জবাব যেন রেডি করে রাখছে আগে থেকে। ঠিক আছে, এই হচ্ছে প্রফেসর আশরাফুজ্জামান, বুঝতে পারছো? এবং একমাত্র টিচার, ওই 20 বছর পরেও কোনো ছাত্র যদি যায় আসে চেম্বারে, তার নাম ধরে ডাকতে পারে, তার এত আল্লাহ ক্ষমতা দিছে। 25 বছর 30 বছর পরেও যদি কোনো ছাত্র হঠাৎ করে এসে পরিচয় দেয়, স্যার আমি অমুক জায়গাতে, ও তুমি অমুক না, হ্যাঁ অমুক। তো এই যে হচ্ছে ওনার গুণ, হচ্ছে এটা। কি খারাপ বললাম? তো এই হচ্ছে প্রফেসর আশরাফুজ্জামান। তো আমরা কিন্তু পাইতাম, তোমরা কিন্তু, আমি ফখরুদ্দিন স্যারের কাছে গেলাম এভাবে, গিয়ে মনে করো রুমে আর ঢুকতে পারছে না। যাই হোক, 1 পা যাচ্ছি তো 2 পা হাঁটাচ্ছি, এরকম এই করতে করতে রুমে ঢুকলাম। তখন ঠিক আছে বসেন, বসলাম। তো একই প্রশ্ন আমাকে করেছে যে আপনি এত ভালো রেজাল্ট, তা আপনি কি এখানে এনজিও থাকবেন? তা আপনি স্যার থাকবো। তা আমাকে দ্বিতীয় প্রশ্ন করলো, আপনি কেন থাকবেন?
কেন থাকবেন আপনি? তো আমি বললাম যে স্যার আমি সোশ্যাল ওয়ার্ক পড়েছি, আমার আগে থেকে স্বপ্ন মানুষের জন্য আমি কিছু করতে চাই, আমি এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। তো তখন আমার উত্তরটাতে সে খুব খুশি হলো আর কি, যে না, তখন বললো যে না ঠিক আছে, আপনার মতো লোকেরই দরকার, ঠিক আছে যান, ধন্যবাদ দিয়ে আমাকে করে দিল। আমি চলে আসলাম। এরপরে তারা আমাকে কয়েকদিনের মধ্যে চিঠি দিয়ে তারা ওদেরকে পার্টনার হিসেবে মনোনীত করলো এবং আমাকে টাকা দেওয়া শুরু করলো। তো এখনও তারা টাকা দিচ্ছে, তাদের সাথে 16-18 বছর আমাদের কানেক্টিভিটি। তো তারা মোটামুটি আমাদেরকে 3 থেকে 400 কোটি টাকা দিচ্ছে পর্যন্ত তারা আমাদেরকে। হ্যাঁ, তারা আমাদেরকে টাকা দিচ্ছে এবং বহু ধরনের টাকা আমাদেরকে দিচ্ছে। এখনও বছরে আমাদেরকে প্রতি বছর প্রায় 50 থেকে 60 কোটি করে টাকা তাদেরকে আমাদের দেয় তারা, ওই প্রতিষ্ঠান। তার অন্য অন্য প্রতিষ্ঠান তো আমাদেরকে দেয়, এখন তো ওই প্রতিষ্ঠান এখন আমাদেরকে বছরে ওইরকম 50-60, 40-50-60 বিভিন্ন বছরে বিভিন্ন টাকা আয় করে আর কি। তো আমরা তাদের সেই সুনামও ধরে রেখেছি আর কি। তো এইভাবেই আস্তে 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 আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অ্যাড হয়েছি। ধীরে 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 আমরা মোহনপুর থেকে রাজশাহী শহরে এসেছি। তখন 2টা রুম থেকে 4টা রুম করেছি, 4টা রুম থেকে করেছি। একটা সময় মোটরসাইকেল কেনার আমরা পারিনি, এখন আমাদের শত শত হাজার হাজার মোটরসাইকেল। আমরা একটা কম্পিউটার কিনতে পারিনি টাকার অভাবে, তখন কিন্তু একটা জমি বন্ধকে রেখে কর্মসংস্থান ব্যাংক থেকে 25,000 টাকা লোন নিয়ে একটা কম্পিউটার কিনছি, ফার্স্ট কম্পিউটার, যেটা আমি জানতাম না এবং কিনেই আমি শিখছি কম্পিউটার। তখন আমি মোটরসাইকেল চালানোও জানতাম না। একটা মোটরসাইকেল তখন কিনে রাজশাহী সাহেব বাজারে ওইখানে একটা ইমাম মোটরসের শোরুম ছিল, 70,000 টাকা দিয়ে একটা মোটরসাইকেল তখন 2003 বা 2004-এর দিকে তখন বাকি করে কিনছিলাম, 10,000 টাকার কিস্তি দিতাম, দিয়ে 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 এই মোটরসাইকেলটা আছে এখনও আমাদের, আমরা ব্যবহার হয় না কিন্তু আমরা রেখে দিছি, যে আমি যতদিন ব্যবস্থা থাকবো ওটা থাকবে, ওকে রাখবো আমরা, ওটা দিয়ে শুরু করছিলাম। কিন্তু আপনি সাইকেলটাকে আমি রাখতে পারিনি, পরে করতে সাইকেলটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমার খুবই কষ্ট হয়, বুঝছো ভাব, যে এই সাইকেলটা আমার খুবই, এখনও যদি কেউ আসে আমাকে 1 লক্ষ টাকায় বলে স্যার এটা আপনার সাইকেল, আমি কিন্তু কিনে নিতাম। মানুষের ভালোবাসা একটা জিনিস, এর কোনো মূল্য নাই, বুঝতে পারছো তো? ওই সাইকেলটা আমার এক কর্মীকে দিলাম, যে স্যার আপনি যেহেতু মোটরসাইকেল করছেন তাহলে ওই সাইকেলটা আমাকে দেন, আমি একটু চালাই। তাহলে এই কর্মী মাঠ থেকে ফিল্ড থেকে আসার পরে সাইকেলটা অফিসের নিচে রাখছে। এখন অফিসের নিচে রাখার পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে নিচে নেমে সাইকেলটা নাই, চুরি হয়ে গেছে। আমরা ব্যাপক খুঁজেছি, বহু হাট বাজারে সাইকেল যেখানে কেনা বেচা হয় বহু জায়গায় খুঁজেছি, কিন্তু ওই সাইকেল আর আমি পাইনি পর্যন্ত। এখনও আমার অনেক কষ্ট এবং যন্ত্রণা, কারণ ওটা আমার বাপের সাইকেল ছিল। কারণ ওই সাইকেল চড়ে আমার বাপ কিন্তু ঘোরাফেরা করতো এবং বাপ মারা যাওয়ার পরে ওই সাইকেল বাসায় ছিল। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে যাওয়ার পরে ওটা ঠিকঠাক করে ওই সাইকেল নিয়ে আমি স্টার্ট করিলাম আমার জীবন। বাট ওই সাইকেলটা কোনো না কোনোভাবে হারায় গেল। ফলে এখনও ওই ব্যথা এবং যন্ত্রণা আমার হৃদয়ের একটা কোনায় কিন্তু আমাকে খুব কষ্ট দেয়। এবং এখনও যদি আমি সাইকেল পাই, বললাম তো যে ওর টাকা দেওয়ার মূল্যায়ন নাই, যত টাকা চাবে আমি তাই দিব, দিয়ে ওই সাইকেলটা আমি কিনবো, ঠিক আছে? কিন্তু আমি অন্য কিছু হারাতে দিইনি। আমি ওই পরের মোটরসাইকেল, আমার প্রথম প্রতিষ্ঠানের প্রথম যে ক্যাশ বই, লেজার বই, বিল, ভাউচার থেকে শুরু করে প্রথম দিনের যা যা আছে কাগজপত্র সব সংরক্ষণ রাখছি, এখনও একটাও হারাতে দিইনি, যেগুলো থাকবে সারা জীবন, ঠিক আছে? যাই হোক, মোটামুটি শাপলার ইতিহাস তো বোঝা গেল নাকি? আমরা শেষ করব, যেহেতু 2টা পার হয়ে গেছে। তো এটাই, তো তোমরা সামনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেই তোমরা চাকরির দিকে যাবে, নিশ্চয়ই কোনো কিছু করবে, চেষ্টা করবে। অনেকেই বিয়ে শাদী হয়নি, অনেকের বিয়ে শাদী হবে, বিভিন্ন জনের জীবন বিভিন্ন দিকে মন নেবে, ঠিক আছে? লাইফ তো একটু অন্য ধরনের। তো সুতরাং বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে। তবে ওই যে বললাম, এ সব সময় ভালো চিন্তা করতে হবে। ভালো চিন্তা একটা মানুষকে অনেক মহৎ জায়গাতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো সময় কোনো খারাপ চিন্তা করা যাবে না, যে ওর কাছ থেকে আমি এইভাবে বুদ্ধি করে যদি ওর পকেটের থেকে 10 টাকা খুলবো, ওর পকেট থেকে 10 টাকা মারবো, 10 টাকার জিনিস 20 টাকা করে কীভাবে বেচবো, এরকম খারাপ চিন্তা না, সবসময় মহৎ চিন্তা করতে হবে। মহৎ চিন্তাই মানুষকে মহৎ করে, আর বাইরে কোনো সুযোগ নাই। টাকা মানুষের 1000 কোটি থাকতে পারে, সব মানুষকে কিন্তু মানুষ সম্মান দেয় না, এটা মনে রাখতে হবে। যারা মানুষের জন্য নিবেদিত তারাই সম্মানিত হয়। এই সমাজে শত শত কোটি টাকার বহুত মানুষ আছে, আমরা কয়জনকে চিনি? আর কাদেরকে মনে রাখে? তোমার টাকা যদি মানুষের জন্য ব্যবহৃত না হয়, তাই সমাজকর্ম পড়ে তোমার লাভ কী হইল? নাকি
তাহলে তুমি তোমার জীবন যদি সমাজের উন্নয়নের জন্য ইয়ে না করো, তাই না? তোমরা হাজী মোহাম্মদ মহসিন পড়েনি? তোমরা হাজী শরীয়তুল্লাহ পড়েছ? তোমরা রাজা রামমোহন রায় পড়েছ? তাহলে এই যে মানুষগুলো কি সমাজ সংস্কারক, তারা সমাজের কল্যাণের জন্য জীবন তারা দিয়ে গেছে এবং নিজের যা কিছু ছিল, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সব তারা দিয়ে গেছে নাকি? তাহলে হাজী মোহাম্মদ মহসিন কি করেছে? তার সমস্ত সম্পত্তি কিন্তু দিয়ে চলে গেছে। এখন মহসিনের টাকাতে কিন্তু ইন্ডিয়াতে বিশাল একটা বৃত্তি ফান্ড চালু আছে নাকি? তার স্বাস্থ্য বোন হচ্ছে মন্নুজান। তো মন্নুজান, তোমাদের মন্নুজান হল না ওখানে? এই মন্নুজান হলই মহসিন, হাজী মোহাম্মদ মহসিনের বোনের নামে ওটা মন্নুজান হচ্ছে একজন হিতৈষী মেয়ে নারী নাকি? বেগম রোকেয়া একজন হিতৈষী নারী। তাদের কি খুব টাকা পয়সা ছিল? কিন্তু তারা এই পৃথিবীতে মানুষের জন্য ভালো কাজ করছে বলেই কিন্তু তারা অমর হয়ে আছে। তো এই জন্যই তোমার লক্ষ্য একটা ভালো মানুষ হওয়া, জীবনে প্রতিষ্ঠিত সৎভাবে, ভালোভাবে, অনেকভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, তাই না? এখন তুমি যদি বলো আমার দিকে দেখো তো, আমি সৎভাবে জীবনযাপন করে প্রতিষ্ঠিত হয়নি, আমি 1000 ছেলে মেয়ে এখানে আমরা চাকরি দিই শাপলাতে এখন, হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই সমস্ত ছেলে মেয়েদের প্রতি মাসে আমাদের একটা হিউজ পরিমাণ কয়েক কোটি টাকা আমাদের চলে যায় প্রতি মাসে, তাই না? আমি যা বেতন পাই, আমি যথেষ্ট বেতন পাই, আমি বিশ্বাস করি। তাতে আমার রাজশাহী শহরে থেকে খায় আমার কোনো অসুবিধা হয় না। আমার প্রতিষ্ঠান আমার গাড়ি দিছে, আমার থাকা খাওয়ার সমস্ত, আমি ঢাকা যাই, রাজশাহী যাই, বাংলাদেশে যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় আমার কিন্তু কোনো ব্যক্তিগত খরচ লাগে না। এর চাইতে কী হবে? তো সৎভাবেই তো আমি করছি, কোথাও তো অসততার কোনো 1% কোনো কিছু নাই। তো সৎভাবে হওয়া যায় না কেন নাকি? তাহলে লক্ষ্য কি? লক্ষ্য কিন্তু আমাকে কিছু না, এই প্রতিষ্ঠান কিন্তু আমার ব্যক্তিগত সম্পত্তি না, এটা মনে রাখ। লাস্টে কি বলবে যে ভাই আপনি এত 1000 কোটি টাকার মালিক, আমি কিন্তু কোনো কিছুর মালিক না, আমি কিন্তু জিরো। ঠিক আছে? কেন জিরো? যে শাপলা একটি ভলেন্টারি অর্গানাইজেশন, এটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যত শত হাজার কোটি টাকা সব এই প্রতিষ্ঠানের থেকে চলে যাবে, আমার বউ বাচ্চা ছেলে মেয়ের কোনো অংশ না এখানে, এটা মনে রাখতে হবে। কি বিরাট ত্যাগ না? বলো, পারবে তুমি এরকম নিজে ইনকাম করে 10,000 20,000 কোটি টাকা রেখে তুমি চলে যেতে পারবে যে আমার বউ বাচ্চা এখান থেকে 1 টাকাও পাবে না? এটাই হচ্ছে তোমার ত্যাগ, আর এই ত্যাগই তোমাকে মানুষের মাঝে বাঁচায় রাখবে সারা জীবন। নিজের জন্য তো অত টাকার দরকার নাই, হ্যাঁ, এটাই ত্যাগ। এই ত্যাগের মানসিকতা নিয়ে আমাদের আগাতে হবে সামনে। যার জায়গার থেকে, তোমার অল্প জায়গা, তুমি অল্প দিয়ে করো। সামনে রমজান আসতেছে, তোমার কাছে 4 টাকা আছে, 4 টাকা নিজে তোমার কাছে মনে করো যে আছে, তুমি নিজের জন্য একটা জামা কিনলে, আর প্রতিবেশী আরেকজনের জন্য একটা কিনো, তুমি একটু কম দামে কিনো, তোমার 5,000 টাকা দিয়ে কেনার দরকার নাই, তোমার বরাদ্দ মনে করো 5,000 টাকা, তো তুমি একটু ছোট্ট 2,000 টাকা দিয়ে নিজের জন্য কিনো, আর 3,000 টাকা দিয়ে আর দুজনের জন্য কিনো, দেখবে যে মনের ভিতর ভালো লাগবে, মনটা খুবই আনন্দ পাবে। ঠিক আছে? প্রতিবেশী একটা বাচ্চা আছে, লেও নিয়ে যায় একটু বাচ্চাটার জন্য নিয়ে যায় কিনে দাও, একটা দরিদ্র মানুষ তোমার বাড়ির পাশে আছে না? করো কিছু, দেখবে যে নিজে আমরা তো অবশ্যই আমাদের প্রয়োজনে ব্যবহার করবোই, লাগবে, কিন্তু আমরা যদি আমাদের পাশাপাশি নিজের সাথে যে অন্যের জন্য একটু, তাহলে দেখবে তোমার অন্তরটা অনেক শান্তি লাগবে। তুমি শান্তি খুঁজে পাও না, অনেক সময় তোমার অশান্তিতে ভুগো, কষ্ট পাও। এই কাজগুলো করলে দেখবে তোমার অশান্তি দূর হয়ে যাবে মনের ভিতর থেকে, নাকি? এগুলো করো, একটু সবাই মিলে করো, দেখবে যে তোমরা যে প্রকৃত সোশ্যাল ওয়ার্কার, এটাই হচ্ছে তোমাদের হবে। এইভাবেই তোমার কাজ করলে প্রকৃত সোশ্যাল ওয়ার্ক, যেখানে যাবে সেখানেই মানুষের জন্য কাজ করার চেষ্টা করবে, তোমার সাধ্যের মধ্যে থেকে করার চেষ্টা করবে, যতটুকু আছে ততটুকু দিয়ে করার চেষ্টা করবে। নিজের জন্য যদি একটা হয়, অন্যের জন্য 2টা চিন্তা করবে, হ্যাঁ, নিজের জন্য কখনো 2টা আর পরের জন্য একটা না, পরের জন্য নিজের জন্য একটা আর পরের জন্য 2টা। আমি তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, আমি এই সংগ্রাম করে আজকে প্রতিষ্ঠানকে শত কোটি টাকার মালিক করে রাখছি। আমি 2 দিন পরে চলে যাব অন্যের হাতে দিয়ে, আমার বইয়ের কোনো এখানে ভাগ নাই, আমার ছেলে মেয়ের ভাগ নাই, তা আমি তো দিয়ে যাচ্ছি। তা কী জন্য? কিন্তু মানুষ মনে রাখবে যে না, শাপলা ওনার হাতের তৈরি একটি প্রতিষ্ঠান। আর দরকার কি? আমার তো ভালোবাসা, মানুষের সম্মান, এটাই তো, আর কি দরকার? তো এই কারণে যাই হোক, অনেক গল্প তোমাদের সাথে করলাম, প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, তারও বেশি, প্রায় 45 মিনিট। তো আমরা আর সময় না করি, আমি
অনেকেই পরে আসছে। আমার এতক্ষণে ভালো লাগছে যে রুমটা ভরেছে, ঠিক আছে। তো আমার সাথে তোমাদের পরিচয় হলো, এখানে কিছুই না, জাস্ট তোমরা একসঙ্গে একটু আসলে আমরা বড় ভাই ছোটো ভাই নিজের বাড়ির মতো মনে করবে। আমরা এটা ব্রেক দিব, ব্রেক দিলে আমরা বাইরে যাই একটু, এখন কি ব্রেক দিব না আমরা একবারে শেষ করে ব্রেক দেবো? ব্রেক দিলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, সময় হবে না। তোমাদের কি খুব বেশি ক্ষুধা লাগছে? আমরা আরও 30-20 মিনিট পরে খাইলে অসুবিধা আছে? তাহলে আমরা ব্রেক দিয়ে আমাদের ছেলেমেয়েরা, যে যেহেতু কালচারাল স্কুল, এর মুখ থেকে দুটা গান একটু শুনে যাও। দুটা গান শুনলে তোমাদেরও মনটা একটু ভালো লাগবে নাকি? ক্ষুধা তো পেটের শান্তি যোগাবে, মনের শান্তিটা কীভাবে আসবে? হ্যাঁ, এগুলো দিব তোমাদেরকে, হয়তো 2-3 মিনিট 10 মিনিট তোমাদের জন্য কথা বলার জন্য দিব। এরপরে আমরা একটু একটু পরে খাই না, 3টার সময় খাই, একবারে খেয়ে একবারে বের হয়ে যাই। মানে এখন যদি আমরা বিরতি দিই তাহলে এটা এলোমেলো হয়ে যাবে, তখন আমাদের আর, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, একটু বসো, কোনো সমস্যা? আচ্ছা, তো যাই হোক, তোমাদের তো বোরিং লাগেনি, কোনো কষ্ট হয়নি তো? এখানে এসে কি তোমাদের কোনো রকম কোনো কষ্ট হচ্ছে সেটা বলো আগে। ভালো লাগেনি তো? ভালো লাগছে। হ্যাঁ, সিঙ্গাড়া খেয়েছো তোমরা? আচ্ছা, খুবই সুন্দর। এই যে তোমরা পরিচিত হয়ে গেলে, বাংলাদেশে যেখানেই থাকো, যে কর্নারেই থাকো, যখন খুশি তখন তোমাদের এই প্রতিষ্ঠানে তোমাদের নিজের প্রতিষ্ঠান মনে করে যখন খুশি তখন চলে আসবে। এবং তোমাদের ভাই স্যার বলেছে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো কল্যাণ হয়, উপকার হয়, আমার সাধ্যের মধ্যে থেকে যদি হয়, নিশ্চয় আমি তোমাদের জন্য করব, যেখান থেকেই পারি তখন। ঠিক আছে, ইনশাল্লাহ। এটাই আমি চাই যে সমাজকর্মের ছেলেমেয়েরা সর্বাগ্যে থাকুক, প্রথমে থাকুক, প্রথম সারিতে থাকুক, সেটাই থাকা উচিত। হ্যাঁ, তাই এটাই আশা করি আগামী দিনে তোমরা ইনশাল্লাহ স্বক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং আমাদের মুখ উজ্জ্বল করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আবারও তোমাদেরকে অনেক ধন্যবাদ। পাশাপাশি তোমাদের স্যার যারা আছে আজকে, ওয়াহাব, এবং আমাদের ছোটো ভাই আছে তাফিমুল ইসলাম, এবং আমাদের জাহাঙ্গীর সাহেব আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই দীর্ঘ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।